আসসালামু আলাইকুম। একটা ব্যাপার কি আপনারা ভাবতে পারেন? ৫০ ওভারের ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে একজন বোলার ১১ ওভার বোলিং করেছিলেন, তাও আবার এশিয়া কাপের মতো একটা বড় আসরে। মোহাম্মদ রফিক, আমাদের সবার প্রিয় রফিক ভাই, তিনি সেই ১১ ওভার বোলিং করেছিলেন বাংলাদেশের পক্ষে। ম্যাচটা ছিল ২০০৪ এশিয়া কাপে বাংলাদেশ বনাম হংকংয়ের ম্যাচটা, যে ম্যাচে আগে ব্যাটিং করে ২২১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। আমাদের সবার প্রিয় জাভেদ ওমর বেলিম ভাই ৬৮ রান করেছিলেন, রান আউট হয়েছিলেন যদিও। তবে হংকং যখন ব্যাটিং করতে নেমেছে তারা বাংলাদেশের সঙ্গে সুবিধা করতে পারেনি, মাত্র ১০৫ রানেই তারা গুটিয়ে গেছে। এবং বাংলাদেশের পক্ষে হংকংয়ের সর্বশেষ উইকেটটা নিয়েছিলেন আমাদের সবার প্রিয় রফিক ভাই। কিন্তু স্কোর কার্ডটা যদি আপনি একটু স্ক্রল ডাউন করেন, একটা খুব অবাক করা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে রফিক ভাই সেদিন ১০ ওভার ২ বল করে উইকেট নিয়েছিলেন দুটা, এবং সর্বশেষ উইকেটটা তিনিই নিয়েছিলেন। এবং শেষ পর্যন্ত রফিক ভাই রান দিয়েছিলেন ২১, অর্থাৎ ১০ ওভার ২ বল ৩ মেডেন ২১ রান, দুটা উইকেট। কিভাবে সম্ভব? ওয়ানডে ক্রিকেটে একজন বোলার ৫০ ওভারের ফরম্যাটে ১০ ওভার সর্বোচ্চ বোলিং করতে পারেন, কিন্তু রফিক ভাই কিভাবে ১০ ওভার ২ বল করেছিলেন? ব্যাপারটা একটু মিস্টেরিয়াস না? হ্যাঁ, ব্যাপারটা সত্যিকারের অর্থেই মিস্টেরিয়াস, তবে এর কারণ খুব একটা মিস্টেরিয়াস না। কারণটা খুব সরল সোজা একটা কারণ। মোহাম্মদ রফিক যে ১০ ওভারের কোটা পূর্ণ করে ফেলেছিলেন, সেটা ক্যাপ্টেন হাবিবুল বাশার রিয়েলাইজ করতে পারেন নাই। তিনি পরবর্তী ওভারের জন্য মোহাম্মদ রফিককে আবারও বল হাতে তুলে দেন, এবং ক্যাপ্টেন যখন রিয়েলাইজ করতে পারেন নাই, এটা দেখার দায়িত্ব কিন্তু আম্পায়ারদের, তৃতীয় আম্পায়ার, আম্পায়ার এবং স্কোরারদের। সেই জায়গাটাতে কেউই সে ব্যাপারটা রিয়েলাইজ করতে পারেন নাই। আম্পায়ার সেখানে কোনো অবজেকশন দেন নাই, স্কোরারদের তরফ থেকে কোনো অবজেকশন আসে নাই। সুতরাং মোহাম্মদ রফিক তার ১১তম ওভারের বোলিংটা কন্টিনিউ করতে পেরেছিলেন, এবং পরবর্তীতে দ্বিতীয় বলে তিনি উইকেটটা তুলে নিয়েছিলেন। খুব অবাক করা একটা বিষয়। এই ১১তম ওভারের আগ পর্যন্ত মোহাম্মদ রফিকের বোলিং বিশ্লেষণটা এরকম ছিল: ১০ ওভার ৩ মেডেন ১৯ রান, একটা উইকেট। মোহাম্মদ রফিক যখন তার ১১তম ওভারটা বোলিং করতে আসলেন, প্রথম বলে ২টা রান কনসিড করলেন, দ্বিতীয় বলে তিনি উইকেটটা তুলে নিলেন এবং বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করে ফেলল। এবং এই ম্যাচের অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন অশোকা ডিসিলভা এবং তাইরন উইজেভার্ধনে, দুজনেই শ্রীলঙ্কান আম্পায়ার। যদিও অশোকা ডিসিলভার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কখনোই খুব একটা ভালো ছিল না। সেই ম্যাচের টিভি আম্পায়ার হিসেবে ছিলেন আরানি জয়প্রকাশ। তাদের তিনজনের কেউই এই ম্যাচে বিষয়টা খেয়াল করেন নাই যে মোহাম্মদ রফিক তিনি ১১তম ওভার পর্যন্ত বোলিং করতে এসেছেন। ইনফ্যাক্ট যারা স্কোরার ছিলেন তাদের মধ্যে কেউই এই ব্যাপারটা রিয়েলাইজই করতে পারেন নাই যে মোহাম্মদ রফিক সেই জায়গাটাতে ১১তম ওভার বোলিং করতে এসেছেন। সো এটা পুরোপুরি একটা মিস্টেকের জায়গা ছিল। মাঠে ক্যাপ্টেন ছিলেন হাবিবুল বাশার সুমন, তিনি বলটা তুলে দিয়েছিলেন মোহাম্মদ রফিকের হাতে, কিন্তু সেই জায়গাটায় মূল মিস্টেকের জায়গাটা ছিল আম্পায়ার এবং স্কোরারদের। পরবর্তী সময়ে ম্যাচ রেফারি রোশন মাহানামা, তিনি এই ব্যাপারটা নোটিস করেছিলেন, এবং তখন উইজডেন একটা প্রতিবেদন প্রকাশ করেছিল, যদি এরকম কোনো ঘটনা কোনো একটা ক্লোজ ম্যাচে হতো তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াতো। যদিও এই ম্যাচটা খুব একটা ক্লোজ ম্যাচ ছিল না, বা একেবারেই ক্লোজ ম্যাচ ছিল না, কারণ বাংলাদেশ আগে ব্যাটিং করে ২২১ করার পর হংকং অলরেডি ম্যাচ থেকে আসলে ছিটকে পড়ে গিয়েছিল। তারা ১০৫ রানে অল আউট হয়েছে, বা তাদের রানটা ছিল ১০৩ ওই ওভারটা শুরু করার আগে। সো হংকং আলটিমেটলি ওই ম্যাচ থেকে ছিটকেই পড়েছিল। কিন্তু তখন উইজডেনের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে যদি কোনো একটা ক্লোজ ম্যাচে এই ধরনের ঘটনা ঘটতো তাহলে ব্যাপারটা কেমন হতো, এবং ম্যাচের রেজাল্টটা, বিশেষ করে এশিয়া কাপের মতো মঞ্চ যেখানে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করা, শিরোপার দ্বারপ্রান্তে এগিয়ে যাওয়ার জন্য খুব ইম্পর্টেন্স ক্রিয়েট করে, সেরকম ম্যাচে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে ব্যাপারটা কেমন হতো। আপনি একটু চিন্তা করে দেখেন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এরকম কোনো একটা ঘটনা ঘটেছে, সেই জায়গাটায় হয়তো বা হরভজন সিং বা অনিল কুম্বলে তারা অতিরিক্ত একটা ওভার করছেন, যেটা খুব একটা ক্লোজ ম্যাচ, তখন কিন্তু এই ম্যাচ নিয়ে আলোচনার জায়গা, সমালোচনার জায়গা অনেক বেশি মাত্রায় হতো। এবং আজকে এত বছর পর, প্রায় ২১ বছর হয়ে গেছে, এই ইনসিডেন্টটা এখন পর্যন্ত কিন্তু অনেকের কাছেই মনে নাই, বা তারা হয়তো বা মনেও করতে পারেন না, বা নোটিস করা হয়েছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গাটা ক্রিয়েট করে। আসলেই এই ব্যাপারটা খুব বেশি নোটিসেবল পর্যায়ে আসেনি বাংলাদেশের ক্রিকেটে, যদিও তৎকালীন সময়ে রোশন মাহানামা, যিনি এই ম্যাচটার ম্যাচ রেফারি ছিলেন, তিনি ব্যাপারটাকে নোটিস করেছিলেন, এবং পরবর্তী সময় উইজডেন একটা প্রতিবেদনও প্রকাশ করেছিল, সেটা আইসিসিকে গিলটি করে, যে আলটিমেটলি এই ধরনের ইনসিডেন্টগুলো, এগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় নজরদারিতে আসা উচিত বা নজরে আনা উচিত। কারণ যদি কোনো ক্লোজ ম্যাচে এই ধরনের ঘটনা ঘটতো তাহলে সেটা ম্যাচের প্রতি কেমন ইম্প্যাক্ট ফেলতো।
ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই ম্যাচটার পার্সপেক্টিভে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রজন্মের কাছে এই ম্যাচটা খুব ইমোশনাল একটা ম্যাচ ছিল। কেন ইমোশনাল ম্যাচ ছিল? 99-এ যখন বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, আমরা তখন খুব ছোট, আমাদের প্রজন্ম তখনও আসলে ক্রিকেটটাকে সেলিব্রেট করা বা ক্রিকেটটাকে বোঝার মতো অবস্থায় আমরা ছিলাম না। আমাদের প্রজন্মের প্রথম জয় আমরা দেখেছিলাম 2004 সালে, যখন জিম্বাবুয়েকে বাংলাদেশ হারিয়েছিল। তারেক আজিজ খান লাস্ট ওভারে 2টা উইকেট নিয়ে বাংলাদেশকে জয়লাভ করেছিলেন। 5 বছর পর বাংলাদেশ একটা প্রথম জয়ের মুখ দেখেছিল। এই ম্যাচটা ছিল আমাদের জন্য দ্বিতীয় জয়ের মুখ দেখা, মানে ক্রিকেট বুঝে ওঠার পর আমাদের প্রজন্মের জন্য দ্বিতীয় জয়ের মুখ দেখা একটা ম্যাচ ছিল হংকংয়ের সঙ্গে। এবং যখনই আমরা ফিক্সচারটা দেখেছিলাম, তখনই আমরা রিয়েলাইজ করছিলাম যে ওকে, আমরা তাহলে আরেকটা জয় দেখছি। যদিও 2003 বিশ্বকাপে কানাডার সঙ্গে হারা ম্যাচটা, সেটা আমাদের জন্য একটা অনেক বড় কলুষিত অধ্যায় ছিল, বা একদম আমাদের ছোট মনে একটা বেশ বড় দাগ ফেলেছিল যে কানাডার মতো টিমের সঙ্গে বাংলাদেশ হারে, মানে আমরা জেতাটা দেখব কবে। যদিও জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটা জয়লাভ করার ফলে হাবিবুল বাশার সুমনের ক্যাপ্টেন্সিতে প্রথম ম্যাচ ছিল সেটা, আমরা একটা আশার সঞ্জীবনী শক্তি পেয়েছিলাম। এরপর হংকংয়ের সঙ্গে এই ম্যাচটার ফিকচার যখন হয়েছিল, তখনই আমরা চিন্তা করছিলাম, তখন তো আমরা কাউন্ট করতাম বাংলাদেশ কয়টা ম্যাচ খেলছে, কয়টা ম্যাচ জিতছে, এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। এবং ব্যাটিংয়ে জাভেদ ওমর বেলিম ভাইয়ের একটা চমৎকার ইনিংস, 68 রান করেছিলেন তিনি। আশরাফুল ভাই ওপেনিং করেছিলেন সেই ম্যাচটাতে। চমৎকার একটা ম্যাচ ছিল, উপলক্ষ ছিল। তখন আমাদের জন্য এই ছোটো ছোটো এই ইনসিডেন্টগুলোই আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতো আমাদের মনে। কিন্তু ওই ইনসিডেন্টটা, রফিক ভাই 10 ওভার 2 বল করেছেন, এই ইনসিডেন্টটা এখনও খুব নোটিসেবল কোনো একটা ইনসিডেন্টের মধ্যে পড়ে না, বাট স্টিল ইটস ভেরি মাচ আননোটিসড। আমার যদি বলি যে আমার স্মৃতিতেও আসলে বিষয়টা সেরকমভাবে ছিল না, কিন্তু যখন বাংলাদেশ টিমের ম্যাচ জয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম এখনকার সময় ক্রিকেট বিশ্লেষণে আসার পর, তখন এই ব্যাপারটা খুব ভালো মতো নোটিসেবল পর্যায়ে চলে আসলো যে রফিক ভাই কিন্তু 11 ওভার বোলিং করেছিলেন, অর্থাৎ 10 ওভার 2 বল তিনি করেছিলেন, যে জায়গাটাতে 21 রান দিয়ে তিনি 2টা উইকেট পেয়েছিলেন। এবং লাস্ট উইকেটটা আলটিমেটলি মোহাম্মদ রফিকই তুলে নিয়েছিলেন এবং হংকং অল আউট হয়েছিল। হোপ এই ইনসিডেন্টটা বা এই মজার ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও অনেক মজার ঘটনা নিয়ে আমার এই ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আরও বেশ কিছু আউট অফ দ্য বক্স কন্টেন্টস, যেগুলো কদিন আগে আপনারা দেখলেন যে ডন ব্র্যাডম্যান যদি T20 ক্রিকেট খেলতেন তাহলে কেমন খেলতেন, সেই জায়গাগুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।